আজ আমি তোমাদের কাছে যে গল্পটি নিয়ে চলে এসেছি সেটি হলো নরেন্দ্র মোদীর জীবন কাহিনী। এক সাধারণ ছেলেকে কিভাবে বিশ্ব চিনল। তোমরা সবাই জানো, কখনো কখনো জীবনের সব দরজা বন্ধ মনে হয়, কিন্তু কেউ কেউ ঠিক তখনই খুঁজে নেয় নিজের পথ। আজ আমি বলবো এমন একজন মানুষের কথা, তিনি হলেন নরেন্দ্র মোদী। একটা ছোট্ট চাওয়ালা ছেলে যে একদিন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা হয়ে উঠল। বিশ্বাস হচ্ছে না? তাহলে গল্পটি পুরোটা শোনো। নরেন্দ্র মোদীর শুরুর পথটা সহজ ছিল না। নরেন্দ্র দামোদর দাস মোদী, জন্ম 1950 সালে 17ই সেপ্টেম্বর, ভারতের গুজরাট রাজ্যের ভাদনগড় নামক একটি ছোট্ট শহরে। পরিবার ছিল দরিদ্র, তবে মূল্যবোধে ছিল সমৃদ্ধ। বাবার নাম দামোদর দাস মোদী আর মা হীরাবেন মোদী। পরিবারের 7 ভাই বোন, সবাইকেই নিয়েই খুব সাধারণ কিন্তু একাত্মবদ্ধ জীবন কাটাতেন তারা। বাবা রেল স্টেশনের পাশে একটি ছোট্ট চায়ের দোকান চালাতেন। সেখানেই ছোট্ট মোদী বাবার পাশে বসে চা বিক্রি করত। অনেকেই যখন শৈশবে খেলাধুলা নিয়ে মত্ত থাকে, মোদীর তখন ছিল চোখে ভিন্ন আগুন। তার কৌতূহল ছিল অদ্ভুত। তাই সে নিজেকে জিজ্ঞাসা করত, জীবন মানে কি? আমি কি হতে চাই? আমি কিভাবে মানুষের উপকার করতে পারি? এই প্রশ্নগুলো তাকে চিন্তায় রাখত। স্কুল শেষে সে গ্রামের ছোট্ট লাইব্রেরিতে বসে পড়াশোনা করত। যেমন ইতিহাস, ধর্ম, রাজনীতি, সংস্কৃতি সব কিছুই তার আগ্রহের বিষয় ছিল। মহামান্য মোদীর নিজেকে খুঁজে পাওয়ার প্রথম যাত্রা। তরুণ বয়সে মোদীর মনে সন্ন্যাসী জীবনযাপনের ইচ্ছা জাগে। সে কিছু বছর হিমালয়েও কাটায়, বিভিন্ন সন্ন্যাসীর আশ্রমেও থাকে। আত্মজ্ঞান ও সমাজসেবার প্রকৃত মানে খুঁজে ফেরে। এই সময়টা ছিল তার আত্মজ্ঞান গঠনের সময়। মোদী বলেছিলেন, হিমালয়ের সেই দিনগুলো আমাকে শিখিয়েছে নিঃস্বার্থভাবে কিভাবে সমাজকে ভালোবাসতে হয়। তার রাজনীতির পথে প্রথম পা। হিমালয় থেকে ফিরে এসে তিনি একটি সিদ্ধান্ত নেন, রাজনীতির মাধ্যমে মানুষের জন্য কাজ করবেন। তিনি যুক্ত হন রাষ্ট্রীয় সমাজসেবক সংঘে, মানে আরএসএসের সঙ্গে। আরএসএসের শৃঙ্খলা, দেশপ্রেম এবং সেবায় মানসিকতা তার চরিত্রে গভীর চাপ ফেলেছিল। তিনি সেখানে থাকাকালীন খুবই কঠোর পরিশ্রম করেন, কাজ করেন গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে গিয়ে। তিনি ছিলেন একজন প্রচারক, যে বিনা স্বার্থে কাজ করে, বিনিময়ে কিছুই চায় না। এরপর তিনি ভারতীয় জনতা পার্টিতে, মানে বিজেপিতে যোগ দেন। ধীরে ধীরে তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব গুণের জন্য তিনি দলের মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। 1980 ও 90-এর দশকের গুজরাটে বিজেপি এর ভিত শক্ত করার কাজের প্রধান কাণ্ডারি ছিলেন মোদী। গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার চ্যালেঞ্জের শুরু। 2001 সালে গুজরাটের একটি ভূমিকম্প হয় এবং রাজ্যের নেতৃত্ব পরিবর্তন দরকার পড়ে। সেই পরিস্থিতিতে হঠাৎ করেই বিজেপি মোদীকে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করে। তখন অনেকেই অবাক হয়েছিলেন। কেউ কেউ বলেওছিলেন, এই লোক তো কখনোই প্রশাসনিক দায়িত্ব সামলায়নি, এটা কি সম্ভব? কিন্তু মোদী প্রমাণ করে দিলেন, ক্ষমতা মানে শুধু পদ নয়, দায়িত্ববোধ ও কর্মক্ষমতা। তিনি রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নয়নের কাজ শুরু করলেন। শহর হোক বা গ্রাম, বিদ্যুৎ বা পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, কৃষি সব কিছুতেই পরিবর্তন আনলেন। গুজরাট হয়ে উঠল ভারতের অন্যতম দ্রুত বিকাশশীল রাজ্য। গুজরাট মডেল কথাটির তখন সবার মুখে মুখে। জাতীয় স্তরে তার আগমন। 2013 সালে বিজেপি তাকে প্রধানমন্ত্রী পদের মুখ হিসেবে ঘোষণা করে। শুরু হয় প্রচারণা। সেই প্রচারে মোদী বলেছিলেন, আমি বিকাশ চাই, আমি দুর্নীতিমুক্ত সরকার চাই, আমি চাই ভারতের প্রতিটি যুবক গর্ব করে বলুক, আমি ভারতীয়। 2014 সালের সাধারণ নির্বাচনে ভারতবাসী মোদীর ডাকে সাড়া দেয়। 30 বছর পরে কোনো একটি দল একক সংগোষ্ঠীরতা পায়, আর সেই দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রিত্ব এক নতুন দায়িত্ব। প্রধানমন্ত্রী হওয়ার পর মোদি একের পর এক সাহসী পদক্ষেপ নেন, যেমন জনধন যোজনা মানে গরিবদের ব্যাংকের অ্যাকাউন্ট খোলা, স্বচ্ছ ভারত অভিযান মানে পরিচ্ছন্নতার জন্যে জাতীয় আন্দোলন, মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া প্রভৃতি কর্মসূচি চালু করেন। তিনি বিশ্বাস করতেন শুধু বড় বড় শহর নয়, ভারতের ভবিষ্যৎ লুকিয়ে আছে গ্রামের ঘরে ঘরে। তাই তিনি গ্রামের রাস্তাঘাট, বিদ্যুৎ, স্বাস্থ্য ব্যবস্থা এবং ইন্টারনেটের মতো পরিকাঠামোগত উন্নয়নে জোর দেন। মোদির ব্যক্তিগত জীবন সাদামাটা এবং স্পষ্টবাদী। অন্য অনেক নেতাদের মতো মোদির ব্যক্তিগত জীবন নিয়ে বেশি কিছু আলোচনাই হয়নি। তিনি কখনো বিলাসী জীবনযাপন করেননি। আজও তিনি নিজের জামাকাপড় নিজেই গুছিয়ে রাখেন, নিজের জন্যে চা তৈরি করেন, আর মা হীরাবেন মোদি আজও গুজরাটে সাধারণভাবে জীবন কাটান। প্রধানমন্ত্রীর মা হয়েও তিনি কখনোই ভিআইপি সুবিধা নেননি। মোদি নিজের শিকড় কখনোই ভুলে যাননি। তিনি বলেন, চায়ের দোকানে দাঁড়িয়ে মানুষকে শুনে শুনে, ওদের মুখ দেখে দেখে আমি বুঝেছি কিভাবে মানুষের মন পড়তে হয়। সেখানেই শিখেছি মানুষকে কিভাবে সম্মান করতে হয়। সমালোচনা ও সাফল্য দুই গ্রহণ করেছেন। প্রতিটি বড় নেতা যেমন প্রশংসা পান, তেমনি সমালোচনাও সহ্য করেন। মোদির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কিছু নীতির কারণে বিরোধীরা সমালোচনা করেছেন, যেমন নোট বাতিল, জিএসটি, কৃষি বিল ইত্যাদি। কিন্তু মোদি সবসময় বলেছেন, সমালোচনা না হলে উন্নতি হয় না। আমি ভুল থেকে শিখি, সামনেই এগিয়ে যাই। বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা বৃদ্ধি। মোদির নেতৃত্ব ভারতের আন্তর্জাতিক রাজনীতি আরও দৃঢ় অবস্থান তৈরি করেছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের, চীন, রাশিয়া, জাপান, সৌদি আরব বহু দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক মজবুত করেছেন। ইন্টারন্যাশনাল ইয়োগা ডে এর প্রস্তাব জাতিসংঘ পাশ হওয়া ছিল তার এক অন্যতম অর্জন। এটি গল্পের শেষ নয়, শুরুতেই আছি আমরা। নরেন্দ্র মোদির গল্প শেষ নয়, এটা একটা চলমান অনুপ্রেরণার ধারা। একজন চাওয়ালা ছেলে থেকে এক জাতির নেতা হয়ে ওঠার এই যাত্রা আমাদের শেখায়, পরিশ্রম কখনোই বৃথা যায় না এবং অবিশ্বাসীদের কথা কান না দিয়ে নিজেদের লক্ষ্য ঠিক রাখো। প্রতিবন্ধকতা জীবনেরই অংশ, কিন্তু তা থামার কারণ নয়। যতই বড় হও, শিকড় ভুলে গেলে মানুষ হারিয়ে যায়। আজ আমরা এই গল্পটির দ্বারা জানলাম যে জন্ম, দারিদ্র্য কিংবা পরিস্থিতি তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না। তুমি যদি নিজের ভেতরে বিশ্বাস রাখতে পারো, নিজের ভালো কাজ চালিয়ে যেতে পারো, তবে তুমি যে কোনো অবস্থান থেকেই উঠে দাঁড়াতে পারো। মোদিজির মতো হয়তো সবাই প্রধানমন্ত্রী হবে না, কিন্তু নিজের জীবনের নেতা তো হবেই। তাই পরিশ্রম করো, মানুষকে ভালোবাসো, নিজের স্বপ্নকে আঁকড়ে ধরো। কারণ তুমি যদি সত্যি চাও, এই দুনিয়ায় কিছুই অসম্ভব নয়। বন্ধুরা, এই ছিল নরেন্দ্র মোদির জীবনের অনুপ্রেরণাদায়ক গল্প। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিও, আর এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করো। কমেন্টে জানিও তোমাদের প্রিয় অনুপ্রেরণার উৎসকে।